বিসমিল্লাহির রহমানির রহিম। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আমি গতদিন হিসাব বিজ্ঞানের খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম। আমি খতিয়ানের টি ছক নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আমি চলমান জেড ছক নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা টি ছক নিয়ে কোনো সমস্যা আছে কি না হয়তো আমাকে জানাওনি। যদি জানাতে তাহলে আমি চেষ্টা করতাম আর একটু আলোচনা করার। আমি মনে করছি তাহলে তোমাদের কোনো সমস্যা নেই এই মনে করে আমি কিন্তু চলমান জেড ছক শুরু করছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা মনে হয় বা সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি আবার প্রয়োজনে একটু সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা খতিয়ান নির্ণয়ের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টি ছক পদ্ধতি আর একটা হচ্ছে চলমান জেড ছক পদ্ধতি। আমি গতদিন টি ছক নিয়ে কথা বলেছি, আজকে একটু চলমান জেড ছক নিয়ে কথা বলবো। চলমান জেড ছকটা কেমন হবে এবং এই চলমান জেড ছক পদ্ধতিতে এটা আসলে কীভাবে তৈরি করব, এর নিয়মটা কি, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। প্রসেসিংটা দেওয়া কি এবং একটি চলমান জেড ছক পদ্ধতি কেন হয়, নামটা চলমান জেড ছক পদ্ধতি হলো। আসলে দেখি আমরা প্রতিটা জিনিসের দেখো নামকরণের বিষয়টি নিয়ে একটু চিন্তা করি যে কেন এর নামকরণটা এমন হলো। তো আমরা দেখবো আজকে টি ছক পদ্ধতিটাও বলেছিলাম আমরা যে এটি ইংরেজি বড় হাতের টি এর মতো দেখতে এই ছকটা, এই জন্য এর নামকরণ করা হয়েছে টি ছক। ঠিক তেমন এই চলমান জেড ছক পদ্ধতিরও একটু নামকরণটা আমরা বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে দেখি টি ছক তো আলোচনা করেছি বা চলমান জেড ছক নিয়ে আলোচনা করবো এখনকার আলোচ্য বিষয়। তো যে পদ্ধতিতে জের বা ব্যালেন্স আমরা বলে থাকি, যে পদ্ধতিতে জের বা ব্যালেন্সটা প্রতিনিয়তই পাওয়া যায়, যে পদ্ধতিতে প্রতি জেলটা চলতে থাকে অর্থাৎ চলমান আছে, সেটাকেই বলবো আমরা চলমান জেড ছক পদ্ধতি। অর্থাৎ চলমান জেড ছক পদ্ধতি হচ্ছে টি ছক খতিয়ান তৈরি করা। এই খতিয়ান তৈরির এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের কোনো হিসাবের জের বা ব্যালেন্সটা প্রতিনিয়ত বা প্রতিটা লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে বা প্রতিটা লেনদেন খতিয়ানে পোস্টিং দেওয়ার সাথে সাথেই এর জেরটা পাওয়া যায়, তাকেই বলবো আমরা চলমান জেড ছক পদ্ধতি। তাহলে যে পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করলে কোনো লেনদেন খতিয়ানে পোস্টিং দেওয়ার সাথে সাথেই তার জেরটা নির্ণয় করা যাবে, জেরটা পাওয়া যায়, তাকেই বলবো আমরা হচ্ছে চলমান জেড ছক পদ্ধতি, অর্থাৎ জেরটা চলতে আছে। তো দেখি আমরা চলমান জেড ছক পদ্ধতিতে কেমন আমরা একটু ঘর থেকে দেখি। তোমরা প্রথমে খাতার উপরে একটু দাগ দেবো, দাগ দেওয়ার পরে দেখি এই পাশে হচ্ছে তারিখের ঘর। আমরা সবসময় হিসাব বিজ্ঞানের তারিখের ঘরটা এই পাশে লিখে থাকি তারিখ, তারপরে হচ্ছে বিবরণ, তারপর আমরা এই পাশ থেকে টাকা দেওয়ার ঘরটা যদি দিয়ে আসি তাহলে আমাদের সিস্টেমটা একটু সুন্দর হবে। তো দিলাম আমরা এই পাশ থেকে দিয়ে আসি। দেখো এই ঘরটা একটু চওড়া রেখেছি, এই ঘরটাকে মাছ দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে আমরা বিবরণ হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটা হচ্ছে জের বা ব্যালেন্স, এই সেই জের বা ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট জের আর এটা হচ্ছে ক্রেডিট জের বা ব্যালেন্স। তো এই হচ্ছে চলমান জেড ছক পদ্ধতির ঘর। এই ঘর থাকবে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। হয়তো বা তোমাদের অবজেক্টিভ প্রশ্ন হতে পারে যে চলমান জেড ছক পদ্ধতিতে খতিয়ানের ঘর থাকে কয়টা। আমরা হয়তো চলমান জেড ছক পদ্ধতিতে খতিয়ানের যে ছক থাকে এই ছকের ঘরের সংখ্যা থাকবে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। হয়তো এমনও প্রশ্ন হতে পারে তোমাদের অবজেক্টিভে যে চলমান জেড ছক পদ্ধতিতে খতিয়ানের ঘরে মোট টাকার অঙ্কের ঘর থাকে কয়টা। তারপরে আমরা দেখি টাকার অঙ্কে একটা ডেবিট টাকা অঙ্ক, ক্রেডিট টাকা অঙ্ক আর একটা ডেবিট একটা, ক্রেডিট একটা, মোট চারটা। এই হচ্ছে চলমান জেড ছক পদ্ধতিতে আমরা খতিয়ানের ঘর রাখলাম। এখন এর পোস্টিংটা এবং জেল নির্ণয় বা খতিয়ান তৈরির পদ্ধতিটা আমরা কেমন দেখব। তো তার আগে আমরা
খতিয়ানের যে নাম লেখার পদ্ধতিটা আমরা এখানে দেখে দিই। এই হিসাবটা রিডিংটা লেখা অর্থাৎ এই অঙ্কের রিডিংটা কীভাবে লিখবো এই বিষয়টা আমাদের হয়তো অনেকের একটু অস্পষ্ট হতে পারে। রিডিংটা দেখি। তো আমরা লিখলাম হচ্ছে ধরলাম আমরা XYZ কোম্পানি, তাহলে XYZ এর লিখলাম সাধারণ খতিয়ান। খতিয়ান বহি এখন হয়তো বা সাধারণ খতিয়ান তোমরা সাবসিডিয়ারি লেজারও করতে পারো, অর্থাৎ সহকারী খতিয়ানও করতে পারো। সেই ক্ষেত্রে নামটা দেবে হচ্ছে XYZ কোম্পানি এর সহকারী খতিয়ান বহি। তো এর পাশে আমরা উল্লেখ করে দিতে পারি যে চলমান জের সব পদ্ধতি, চলমান জের সব পদ্ধতি। তবে হ্যাঁ, তোমরা যদি উল্লেখ নাও করো তাতে কোনো সমস্যা নেই, কেননা যেই স্যার খাতা দেখবেন, যে এক্সামিনার স্যার খাতা দেখবেন, সেই স্যার অবশ্যই চলমান জের সব পদ্ধতি কোনটা সেটা সে চিনবেন। আর খতিয়ানে যদি প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে তোমাদের কোন পদ্ধতি করতে হবে, সেটা তোমার অ্যাজ ইউ উইশ, তোমার যেটা ভালো লাগবে। যদি মনে হয় যে না আমরা চলমান জের সব করবো, তাহলে চলমান জের সব করতে পারো। যদি মনে হয় যে না আমার কাছে চলমান জের সবচেয়ে টিছকটা সহজ মনে হচ্ছে, আমি এটাই কমফর্ট ফিল মনে করছি, তাহলে তুমি টিছকে করতে পারো, এই বিষয়ে কোনো সমস্যা নেই। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্নে যদি উল্লেখ থাকে এমন যে চলমান জের সব বা টিছকে করতে হবে, তখন কিন্তু সেটাই তোমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। তো এই হচ্ছে সাধারণ খতিয়ান বলি আমরা লিখলাম চলমান জের সব পদ্ধতি। নিচে লিখবো হচ্ছে কি হিসাব সেটা একটু দেখবো, হয়তো বা কিসের খতিয়ান করবো, আমি ধরেন আমি এটা নগদের খতিয়ান করবো, তাহলে এখানে লিখবো হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব লিখে আমরা লিখলাম 2000 হয়তো আমি 22 সালে দিলাম, 22 সালের জানুয়ারি 31 তারিখে তৈরি। এই হচ্ছে সিস্টেম। আমরা আরেকটা বিষয় মনে রাখি, আমরা খতিয়ান সবসময় একটি নির্দিষ্ট সময় শেষ তারিখে যদিও করা হয়, কিন্তু তারপরে চলমান জের সবটা প্রতিনিয়তই চলতে থাকে। তারপরে এই জন্য আমরা শেষ তারিখটা দেব। তো আমি এখানে কিছু এন্ট্রি বানায় রাখলাম, ধরে নিলাম মূলধন আয়ন, যাদেরটা হয় হচ্ছে মূলধন হিসাব, নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। ধরে নিলাম আমরা 10,000 টাকা। আবার দেখি পণ্য ক্রয়, ধরে নিলাম পণ্য ক্রয় যারা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। আবার আরেকটা আমরা ধরে নিলাম বিক্রয় করা পণ্য নগদে, তাহলে নগদান হিসাব ডেবিট 8,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 8,000 টাকা। আরেকটা নিয়ে আমরা ধরে নিলাম বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট 6,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 6,000 টাকা। আমরা 4টা এন্ট্রি লিখে নিয়েছি। এই এন্ট্রিগুলো আমরা খতিয়ানে পোস্টিং দেব, দিয়ে দেখব যে কেমন হয়, কিভাবে পোস্টিং দিতে হয়। তো দেখি আমরা প্রথমে নগদান হিসাব ডেবিট, আমরা তারিখ লিখলাম ধরলাম এই মাসের শেষ প্রথম তারিখে 2022 সালের জানুয়ারির 1 তারিখে। অপোজিট নামটা লিখলাম হচ্ছে তাহলে মূলধন হিসাব, টাকা হচ্ছে 10,000, আমরা টাকাটা আছে নগদ কতটা কোথায় আছে ডেবিট, তাহলে আমরা ডেবিটে টাকার অঙ্ক লিখলাম। দেখি আমরা জেরে যে লিখি জের কোনটায় হয়, অর্থাৎ ডেবিটের টাকা ডেবিটের জেরে বসে যাবে, জেরেও ডেবিটে বসে যাবে। পরবর্তী এন্ট্রিটা করে দেখি আমরা এটা ধরে নিলাম জানুয়ারির 20 তারিখ 10 তারিখে 12 তারিখে ধরলাম, এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ, এটা ধরলাম জানুয়ারির 20 তারিখে, এটা আমরা মনে করলাম জানুয়ারির 30 তারিখে। তো আসি অপরদিকে আমরা দেখি নগদান কেন্দ্রে আছে, এর অপোজিট থাকে হচ্ছে ক্রয় হিসাব। তো লিখলাম ক্রয় হিসাব করে আমরা হচ্ছে ক্রেডিটের টাকা 5,000,
তো দেখবো এইবার আমরা দেখবো জের নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে এবার দেখি আমরা লাস্টের টাকাটা এবং জেরের টাকাটা কোথায় আছে। লাস্টের টাকার অঙ্কটা আছে ক্রেডিটে ৫০০০ টাকা, জের আছে ডেবিটে, তাহলে দুইটা আছে ভিন্ন, ভিন্ন থাকলেই বিয়োগ হবে। কথা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি ব্যালেন্স করার পর শর্ত হচ্ছে এমন টাকার অ্যামাউন্ট যদি দুই জায়গায় থাকে, ভিন্ন জায়গায় থাকে তাহলেই বিয়োগ হবে, যদি একই জায়গায় থাকে তাহলে যোগ হবে। তো দেখি আমাদের দুই জায়গায় আছে, একটা ডেবিটে একটা ক্রেডিটে, অর্থাৎ কি হবে এখানে বুঝতে পারছেন না, ডেবিট এবং ক্রেডিট দুইটার একটা কনফ্লিক্ট বেঁধে যাচ্ছে, একটা দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, এই জন্যই বিয়োগ হয়ে যাবে। তাহলে কি হবে এখানে বিয়োগ হবে। তো বিয়োগ করে দেখি আমরা ঠাকুর কত ৫০০০ টাকা। এখন দেখি বেশি টাকা কোন যাবে, ডেবিটেরটা না ক্রেডিটেরটা। যদি ডেবিটেরটা বেশি হয় তাহলে টাকাটা ডেবিটে বসবে, যদি ক্রেডিটেরটা বেশি হয় তাহলে আবার ক্রেডিটে চলে যাবে। তো দেখি আমরা পরবর্তীতে আবার ২০ তারিখে আরেকটা এন্ট্রি আছে, ২০ তারিখের একটা এন্ট্রি আছে বিক্রয় হিসাব অপোজিট নামটা। তো বিক্রয় হিসাব করে আমরা টাকাটা হচ্ছে ডেবিটে, নগদের টাকাটা ডেবিটে, ডেবিটে বসালাম আমরা হচ্ছে ৮০০০ টাকা। তো দেখি এটাও ডেবিটে এটাও ডেবিটে, এটা একই জিনিস, এই জন্য দুটো আমরা কি করব যোগ করব। মানে যোগ করলাম ১৩,০০০। আবার দেখি ৩০ তারিখে একটা এন্ট্রি আছে বেতন, অপোজিট নামটা বেতন হিসাব। তাহলে নগদের টাকাটা আছে হচ্ছে কোথায় একটু লক্ষ্য করি আমরা, নগদের টাকাটা আছে ক্রেডিটে ৬০০০ টাকা। আবার কিন্তু আমরা ক্রেডিটে পেয়েছি, এটা ডেবিট এটা ক্রেডিট, দুটো ভিন্ন, তাহলে কি হবে বিয়োগ হবে। তাহলে বিয়োগ হয়ে বসলো ৭০০০ টাকা থাকলো, যেহেতু ডেবিট ব্যালেন্সের টাকা বেশি এই জন্য ডেবিটেই বসলো। যদি এটা বেশি হতো, এটা যদি এইটা বেশি হতো তাহলে যদি ১৬,০০০ হচ্ছে তাহলে বাদ দিয়েও ৩,০০০ টাকা, কিন্তু ডেবিটেরটা না ক্রেডিটেরটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য টাকার অ্যামাউন্টটা আমরা বসতে হচ্ছে এখানে ক্রেডিটে। তো এই হচ্ছে কি চলমান জের ছক পদ্ধতি কোটিয়াল নির্ণয়ের পদ্ধতি। এখন এটা আর ক্লোজ করা লাগবে না, আমরা টিচক যখন করেছিলাম তখন ব্যালেন্স বিডিসিডি করেছিলাম, এটা আর ওই বিডিসিডি বা যোগ বিয়োগ কোনো কিছু এখানে করা লাগবে না, যেটা আমরা প্রতিটা এন্ট্রি করার সময় করে নেব। অর্থাৎ এখানে জাস্ট ক্লোজিং করার ক্ষেত্রে যেটা দাগ দিতে আমরা পারি, এর বেশি কিছু আর প্রয়োজন হবে না। তবে হ্যাঁ একটা বিষয় এখানে আবার বলি, যে বললাম যে নামকরণ দেখি এই যে একটা এন্ট্রি শেষ হলো, সঙ্গে সঙ্গে আমরা তার ব্যালেন্স বা জের পেয়ে গেলাম। পরবর্তী এন্ট্রি শেষ হলো, আবার তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স বা জের পেয়ে গেলাম। আবার এন্ট্রি শেষ হলো, আবার পরবর্তীতে আমরা তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স বা জের পেয়ে গেলাম। এই জন্য প্রতিটা এন্ট্রি শেষ হওয়া বা প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা এর ব্যালেন্স বা জের পেয়ে যাচ্ছি, এই জন্যই এর নামটা দেওয়া হয়েছে চলমান জের ছক পদ্ধতিতে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আজকের আমি চলমান জের ছক পদ্ধতিতে তোমাদেরকে খতিয়ান নির্ণয় করার পদ্ধতিটা খতিয়ান নির্ণয় করা শেখালাম। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, আমি সেই বিষয়টা আবার তোমাদেরকে একটু চেষ্টা করবো একটু ক্লিয়ার করে দেওয়ার। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।